ভাবুন তো, এমন একটি দেশ যেখানে প্রতি বছর প্রায় 10 কোটি পর্যটক ঘুরতে আসে, যে দেশটি একসময় ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য, আর যার অর্থনীতি আজ বিশ্বের বড় অর্থনীতিগুলোর একটি। আমি বলছি ইউরোপের দেশ স্পেন সম্পর্কে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, প্রায় 5 কোটি মানুষ থাকার পরও এই দেশের প্রায় 70% এলাকা প্রায় খালি পড়ে আছে। আরও অবাক করা তথ্য হলো, স্পেনের প্রায় 90% মানুষ থাকে কয়েকটি বড় শহর আর সমুদ্রের উপকূলের কাছাকাছি। বিশেষ করে রাজধানী মাদ্রিদ আর বড় শহর বার্সেলোনা এর মতো জায়গাগুলোতেই জনসংখ্যা বেশি। অন্যদিকে দেশের বিশাল ভিতরের অঞ্চলগুলো অনেকটা ভুতুড়ে শহরের মতো হয়ে গেছে। মাইলের পর মাইল ঘুরলেও সেখানে একজন মানুষও দেখা যায় না। কিন্তু প্রশ্ন হলো, গত 50 থেকে 60 বছরের মধ্যে এমন কি হলো যে স্পেনের এত বড় এলাকা খালি হয়ে গেল? চলুন বিষয়টা বুঝতে হলে একটু ফিরে যাই ইতিহাসে। আজ থেকে প্রায় 2000 বছর আগে বর্তমান স্পেনের অঞ্চলটি ছিল হিস্পেনিয়া নামে পরিচিত। তখন পুরো এলাকা ছিল রোমান সাম্রাজ্যের অধীনে। কিন্তু বিশাল এই সাম্রাজ্য শাসন করা কঠিন হয়ে পড়লে রোমানরা এটিকে দুভাগে ভাগ করে। পূর্ব অংশ বাইজেন্টাইন সাম্রাজ্য, পশ্চিম অংশ ওয়েস্টার্ন রোমান সাম্রাজ্য। এর কিছুদিন পরেই পশ্চিম রোমান সাম্রাজ্য ভেঙে পড়ে আর স্পেনে শুরু হয় ভিসিগোথিক কিংডম এর শাসন। 711 খ্রিস্টাব্দে এক মুসলিম সেনাবাহিনী, যার নেতৃত্বে ছিলেন তারেক ইবনে জিয়াদ, স্পেনে আক্রমণ করেন। এরপর স্পেনের নাম হয় আল আন্দালুস এবং প্রায় 800 বছর মুসলিম শাসন চলতে থাকে। এই সময় স্পেন ছিল বিজ্ঞান, দর্শন ও শিক্ষার অন্যতম কেন্দ্র। বিশেষ করে শহর কোর্ডোবা তখন পৃথিবীর সবচেয়ে উন্নত শহরগুলোর একটি। কিন্তু খ্রিস্টান রাজ্যগুলো ধীরে ধীরে আবার শক্তিশালী হতে শুরু করে। তারা মুসলিম শাসন শেষ করার জন্য শুরু করে রিকুয়েনকুয়েস্তা। অবশেষে 1492 সালে মুসলিম শাসনের অবসান ঘটে এবং স্পেন আবার খ্রিস্টানদের নিয়ন্ত্রণে চলে আসে। এরপর স্পেন দ্রুতই হয়ে ওঠে বিশ্বের অন্যতম বড় সাম্রাজ্য। স্পেনের উপনিবেশ ছড়িয়ে পড়ে আমেরিকা, আফ্রিকা, এশিয়া। প্রায় 5 মিলিয়ন বর্গমাইল এলাকা ছিল স্পেনি সাম্রাজ্যের অধীনে। কিন্তু 1936 সালে স্পেনে শুরু হয় ভয়াবহ স্প্যানিশ সিভিল ওয়ার। এই যুদ্ধে প্রায় 5 লাখ মানুষ মারা যায়। যুদ্ধ শেষে ক্ষমতায় আসেন ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। তার শাসন প্রায় 30 বছর ধরে চলে। ফ্রাঙ্কোর সময় স্পেনে এক ধরনের নীতি চালু হয়, যাকে বলা হয় অর্থনৈতিক বিচ্ছিন্নতা। তিনি বিদেশি পণ্য আমদানি বন্ধ করে দেন এবং স্পেনকে প্রায় পুরোপুরি আন্তর্জাতিক বাণিজ্য থেকে আলাদা করে ফেলেন। ফলে কৃষি উৎপাদন কমে যায়, প্রযুক্তির উন্নতি থেমে যায়, গ্রামগুলো ধীরে ধীরে দরিদ্র হয়ে পড়ে। ফলে লক্ষ লক্ষ মানুষ কাজের খুঁজে শহরে চলে যেতে শুরু করে। 1960 সাল এর পর স্পেন আবার আন্তর্জাতিক বাণিজ্যের জন্য দরজা খুলে দেয়। বিদেশি কোম্পানিগুলো এসে বড় শহরগুলোতে কারখানা তৈরি করে। ফলে মাদ্রিদ, বার্সেলোনা এই শহরগুলোতে দ্রুত জনসংখ্যা বাড়তে থাকে। অন্যদিকে গ্রামের মানুষ শহরে চলে যাওয়ায় গ্রামগুলো একেবারে খালি হয়ে যেতে শুরু করে। স্পেনের ভূগোলও এর বড় কারণ। দেশটিতে রয়েছে বহু পর্বত শ্রেণী, যেমন পাইরেনেস, সেন্টারব্রিয়ান মাউন্টেন্স, সিস্টেমা সেন্ট্রাল। এই পাহাড়ি অঞ্চলে কৃষি কঠিন, শিল্প গড়া কঠিন, যোগাযোগও কঠিন। তাই মানুষ ধীরে ধীরে এসব এলাকা ছেড়ে শহরে চলে যায়। আজকের দিনে আরেকটি বড় সমস্যা হচ্ছে জলবায়ু পরিবর্তন। গবেষণা বলছে স্পেনের প্রায় 74% এলাকা মরুকরণের ঝুঁকিতে রয়েছে। দক্ষিণের অনেক অঞ্চল ইতিমধ্যেই মরুভূমির মতো হয়ে যাচ্ছে। ফলে গ্রামের জীবন আরও কঠিন হয়ে পড়ছে। আরেকটি বড় কারণ হলো জন্মহার। স্পেনে বর্তমানে জন্মহার মাত্র 1.19%। এটি ইউরোপের মধ্যে সবচেয়ে কমগুলোর একটি। ফলে ভবিষ্যতে জনসংখ্যা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে 2040 সালের মধ্যে স্পেনের জনসংখ্যা কমতে শুরু করবে। আর তখনই জনসংখ্যা ধরে রাখতে স্পেনকে 60 থেকে 70 লাখ অভিবাসী দরকার হতে পারে। প্রকৃতি আর ইতিহাসের এক অদ্ভুত সংমিশ্রণে স্পেন আজ এক বৈচিত্র্যময় দেশ। একদিকে অত্যাধুনিক শহর, অন্যদিকে মাইলের পর মাইল নিস্তব্ধ নির্জনতা। স্পেনের এই অবস্থা দেখে আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর পরের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।